This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলা। এই মুহূর্তে আমি মধুকল্পিতা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী দীপ এবং শুভজিৎ। অমিত শাহ তিনি আজ মোট দুটো সভা করেছেন, একটা ব্যারাকপুরে আর অপর সভা করেছেন তিনি একেবারে শিলিগুড়িতে। আর এই দুটো সভা থেকে তিনি বিজেপি কর্মীদের ভোকাল টনিক দিয়েছেন। কি ভোকাল টনিক? ভীষণ বাংলা। বিজেপি কর্মীদের ভোকাল টনিক অমিত শাহ। 21 রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও সন্তুষ্ট নই, বাংলায় জিতলে তবেই বিজেপি সোনালী সময় আসবে, গণনা শেষ না হওয়া পর্যন্ত দলীয় কর্মীদের সজাগ থাকার বার্তা অমিত শাহ। 21 सरकार बनाने के बाद भी देश भर के कार्यकर्ता और हमारे नेता नरेंद्र मोदी जी के दिल में सुकून नहीं है। इनके चेहरे पर तो मुस्कान उस दिन आएगी जिस दिन बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। हम बंगाल को हमारे स्वप्न का सोनार बांग्ला बनाएंगे। आज से लेकर काउंटिंग तक आप और मंच पर बैठे हुए मेरे समेत सभी लोग सोना भी नहीं, एक एक पल भारतीय जनता पार्टी को और बंगाल की जनता की भलाई को समर्पित करना है। सारे मतभेद भुलाकर एक मुस्त होकर एक मजबूत दल के रूप में कमल का निशान और भारत माता की तस्वीर और नरेंद्र मोदी जी के प्रेरणा के वाक्य दिमाग में रखते हुए हमने बंगाल को इस बार जीतना है। অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নিজেদের কর্মী সমর্থকদের উৎসাহিত করতেই এরকম স্বপ্ন দেখাচ্ছেন অমিত শাহ, বাস্তবে তৃণমূল কংগ্রেসই জিতবে। গত লোকসভা নির্বাচনের উদাহরণ টেনে এই মন্তব্য করেছেন তিনি। আমি শোনাবো কি বলেছেন তিনি। बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो। हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके, आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया। বাংলায় এসে ফেরে মতুয়া নমশূদ্রদের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মতুয়াদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া নমশূদ্রদের ভোট ছুঁতেও পারবেন না। মন্তব্য অমিত শাহের। ममता बनर्जी जी हमारे मतुआ समाज के, नाम शूद्र समाज के लोगों को डरा रही है। शांतनु जी बार बार मुझे फोन कर रहे हैं, मैं सार्वजनिक कार्यक्रम में कहकर जाता हूं, मतुआ समाज और नाम शूद्र समाज को डरने की कोई जरूरत नहीं है। आपके वोट को ममता बनर्जी छू नहीं सकती। অমিত শাহ রাজ্যে তিনি একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার তৃণমূলকে কটাক্ষ করেছেন, পাল্টা অমিত শাহকে জবাব দিতে ছাড়ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তৃণমূল নয়, মতুয়াদের ভয় দেখাচ্ছেন বিজেপির নেতারাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক বিজেপি, দাবি তুললেন অভিষেক। এসআইআর করে তৃণমূলকে বিপাকে ফেলতে গিয়ে পায়ের তলার মাটি হারিয়েছে বিজেপি, অমিত শাহকে জবাব অভিষেকের। ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাক? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি, বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে।
কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল, আগামী দিন দেখবেন কি অবস্থা হয়। অন্যদিকে ভবানীপুরে মানে হটস্পট ভবানীপুরে শুনানি কেন্দ্রে উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সেখানে অতি সক্রিয় হয়ে উঠলেন কাউন্সিলর। যেটা অভিযোগ, যেটা জানতে পারা যাচ্ছে যে যারা সেখানে এসেছেন হিয়ারিংয়ে, যাদের ডাক পড়েছে, তারা নথি দিয়েছেন, কিন্তু তারপরেও তাদেরকে নাকি রসিদ দেওয়া হয়নি। অভিযোগ এমনটাই। Just tell them, I will come back wherever document of ECI that you have received. এই দেখুন, এই ঝগড়া নিজে থেকে বলে গেছে কখনো করিনি, এখন চেঁচামেচি করতে এই লিখে দিল কি ডকুমেন্টস পেয়েছে। তোমার লিখতে অসুবিধা করে, তুমি ডকুমেন্টস পাচ্ছ, কাল যদি বলে যে ডকুমেন্টস যায়নি, এইভাবে হারানো যাবে না। ডকুমেন্টস কিছু সব নিয়ে নিচ্ছে, কোনো রিসিপ্ট কিছু করছে না, সেখানে কিছু লিখছে না। আপনি লিখিয়ে নিন, ওটা লেখাতে হবে তো না না, লেখালে আমি বলেছিলাম বলো লেখার দরকার নেই, আমরা নিয়ে নেবো। শুনতে পাচ্ছি আমরা কি কোনো প্রুফ দিচ্ছে না, আমরা যা ডকুমেন্ট দেবো এনাকে ওনারা কোনো প্রুফ দিচ্ছে না। তো আমরা বলেছি কি আপনারা প্রুফ দিন, কি পরবর্তীকালে আমাদের কোনো অসুবিধা না হোক, তাই জন্য আমরা বলছি কি একটা প্রুফ দিন, যা যা আমরা ডকুমেন্ট দিচ্ছি তার প্রুফ দিন, পরে আমরা বলতে পারবো কি না আমাদের এসআইআর নাম ছিল কেন হচ্ছে না কেন। আমরা নিয়ে নেবো মানে কালকের উনি প্রমাণ করবেন কি করে যিনি কি ডকুমেন্টস দিয়েছেন? পরিষ্কারভাবে লেখান, নাহলে হিয়ারিং বন্ধ করে দেবো এখানে। সমস্যা হচ্ছে এরা যে ডকুমেন্টস দিচ্ছে, বিএলওরা তো লিখে দেবে এই ডকুমেন্টস দিচ্ছি, এটা সুপ্রিম কোর্টে বলে দিয়েছে, বারংবার বলা হচ্ছে। কেন করছে এই কারচুপিটা? এক এক জায়গায় এক এক রকম নিয়ম কেন? ভবানীপুরের জন্য একরকম নিয়ম, অন্য জায়গার জন্য একরকম, এরমভাবে হারাবে? সেগুড়ে বালি, ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিন, বাংলায় এইভাবে হারানো যাবে না, এই কারচুপি করে হারানো যাবে না। ইলেকশন কমিশন নগ্ন হয়ে গেছে, বিজেপির কথায় কাজ করছে, এইভাবে ন্যায্য ভোটারদের নাম বাদ দেবে? যে ভোটার এখানে আসছেন, তিনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, এরা যদি না লেখে যে এই ডকুমেন্ট রিসিভ করেছি, কালকের দিনে যদি ভোটার লিস্টে নাম না থাকে, তার কাছে কি প্রমাণ আছে? রিসিপ্টই দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। এখন যখন চেঁচামেচি করার পর তারা এখন দিচ্ছে, তাহলে এখন কি করে দিচ্ছে? যে কালকে মমতা ব্যানার্জি এই শিক্ষাগুলোই ওদের দিয়েছে, এই উস্কানিগুলো কালকে দিয়েছে মিটিং করার নাম করে। মমতা ব্যানার্জির কেন্দ্রেও কত সমস্যা ক্রিয়েট করছে বিজেপি। সারা পশ্চিমবঙ্গে এইভাবে এসআইআর হয়ে গেল, যে ডকুমেন্ট গুলো জমা দিচ্ছে সেগুলো কোনোটাই অরিজিনাল দিচ্ছে না, দিচ্ছে সেটার জেরক্স, সেই জেরক্সের রিসিপ্ট নিচ্ছে। আমি বলি ওই যে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বলতে লজ্জা করে, আমার সতীর্থ একজন, হ্যাঁ, ও তো কার্ড বানিয়ে বড় হয়। আর এখানে একটা সরকারি কাজ হচ্ছে, যেটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের ওপর কাজ চলছে। এত মানুষ এমনি রিসিপ্ট ছাড়া কাজ করে নিয়েছেন, কালকে মমতা ব্যানার্জি উস্কালেন আর আজকে সেই কাজটা করতে শুরু করলেন। এটা এসআইআরটাকে বিঘ্ন করানোর মানে চেষ্টা ছাড়া আর কিছু না। আরো একটা ঘটনা দেখাই আপনাদের। এসআইআর এর শুনানি কেন্দ্রে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরির আরো একটা উদাহরণ দেখাবো। এই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, ইতিমধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি তিনি শুনানি কেন্দ্রে গিয়ে কমিশনারি আধিকারিককে রীতিমতন হুমকি দিচ্ছেন। এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিতে চায় না তৃণমূল কংগ্রেস, কারণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের কপালে অশেষ দুঃখ রয়েছে। সেটা জেনে বুঝেই তৃণমূল নেতারা এসআইআর শুনানি বানচাল করার চেষ্টা করছে। কিন্তু এত কিছুর পরেও তৃণমূলের আশা পূরণ হবে না, আর তৃণমূল সরকারের ফেরা হবে না। এই ভিডিও পোস্ট করে লিখেছেন শুভেন্দু অধিকারী। আমার যদি লোককে বলে যে সেটা আমি বলিনি, কিন্তু বলে থাকি বেশ করেছি, বলে থাকলে বেশ করেছি। কারণ একটা 90 বছরের মানুষ, 90 বছরের মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, তারা এসছে 88 আর 90, একজনের ব্রেন স্ট্রোক,
একজন প্যারালাইসিস, তাদেরকে হিয়ারিং এ কেন ডাকা হলো? প্যারালাইসিস প্রতিবন্ধী কথা বলতে পারে না, তাদেরকে কেন হিয়ারিং এ ডেকেছে তার জন্য বলেছে। শুভেন্দুকে দেখা গেল যে আপনার এই ভিডিও নিয়ে পোস্ট করতে, তো ও পোস্ট করেছে, ওর ভালো লাগেনি, ওর তো উচিত ছিল যে নির্বাচন কমিশনার এবং অমিত শাহের বিরুদ্ধে বলা। এটা সাধারণত এশিয়ার কেন্দ্রে গিয়ে এটা ভয় দেখানো তো দূরের কথা, এরা একটা মানুষকে বিভ্রান্ত করছে, একটা বিভ্রান্ত করে মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করে বাংলাটাকে পুরো ছন্ন ছাড়া মানে একটা অন্য জায়গায় চলে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার একটা প্রক্রিয়া চলছে। কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধিজীবী সমাজ চায় সবসময় শান্তি, আর সেই শান্তিটা ভারতীয় জনতা পার্টি আমরা চাইছি শান্তি। রাজ্যে এসেছেন অমিত শাহ, তিনি দুটো সভা করেছেন এবং দুটো সভা থেকে মূলত অনুপ্রবেশ ইস্যু, সেই অনুপ্রবেশ ইস্যুতে এই রাজ্য সরকারকেই তিনি আক্রমণ করেছেন, একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত শাহ। রাজ্য সরকার জমি না দেওয়ায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু হাইকোর্টের নির্দেশও মানবেন না মমতা, কারণ তার ভোট ব্যাংক অনুপ্রবেশকারীরাই। তোপ অমিত শাহ। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্পন্ন করবে। पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं, पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है। ममता बनर्जी, आप हमें जगह नहीं दे रही हो, भूमि नहीं दे रही हो, इसके कारण फेंसिंग पूरी नहीं होती। कलकत्ता हाई कोर्ट ने भी बीएसएफ को सारी भूमि 31/3/26 के पहले देने का ऑर्डर। बहुत बड़ा झटका ममता बनर्जी को मिला है। 31/3 को ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। ये हमारा बंगाल की जनता से वादा है और हमने कर कर दिखाया है। এর পাল্টা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা বিপ্লবীদের অমর্ত্য সেনকে, ঝুলন গোস্বামীকে তাদেরও ছাড়ে না, সেই বিজেপির থেকে আর কি আশা করেন? প্রশ্ন অভিষেকের। घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ते हैं, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते हैं, उनसे आप क्या ही आशा रखिएगा? অন্যদিকে অমিত শাহ এটাও বলছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এক এক করে যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এর পাল্টা তৃণমূল কি বলল সেটাও শোনাবো আপনাদের। आज मैं ममता जी को चैलेंज देकर जाता हूं, आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने की। वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम उगल देंगे। मगर मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं कि हम भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन चुन कर जेल में डालने का काम करेंगे। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সবচেয়ে বড়। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন, কিন্তু নির্বাচন সামনে রয়েছে, নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না। কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন? গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে
তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে, কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু না। শিলিগুড়ির সভা, আর সেই শিলিগুড়ির সভা থেকে একটার পর একটা বিষয় নিয়ে তোপ দেখেছেন অমিত শাহ। তিনি কি বলছেন? তিনি বলছেন 4.5 দশক ধরে পিছিয়ে বাংলা, সর্বনাশের প্রতিযোগিতায় এগিয়ে তৃণমূল। শিলিগুড়ির সভা থেকে তোপ অমিত শাহ। কমিউনিস্ট পার্টি বাংলাকে পেছনে ঠেলছে, তৃণমূল আরো পেছনে ঠেলেছে। करीब करीब 4.5 दशक से बंगाल पिछड़ता गया, पिछड़ता गया, पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया, और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार। আর এই বিষয়ে সিপিএম এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। হঠাৎ করে অমিত শাহ কেন আজকে বললেন তার কারণ ভোটে কম পড়ে গেছে। উনি বুঝতে পারছেন যে বামেদের ভোটটা বাড়ছে, ফলে বামেদের ভোটটাকে ভেঙে দেওয়া দিয়ে তৃণমূলকে সাহায্য করা, এটাই কিন্তু আসলে আরএসএস বিজেপির কাজ, কায়দাবাজির কথা। আমরা কেউ অমিত শাহ সার্টিফিকেট চাইনি, ওর সার্টিফিকেট ছুঁড়ে ফেলা উচিত। সিপিএম এর সুখ্যাতি করলো কে? করলো অমিত শাহ করলেন। আজকে বললেন সিপিএম এর সরকার ভালো, অর্থাৎ বিজেপির ভোট নেই, সিপিএম কে বলছেন এসো একটু ভোট দাও, এসো একটু ভোট দাও, এসো একটু ভোট দাও। এ তো রামবাম থিওরিটা আরো এস্টাবলিশ করে দিয়ে গেলেন এই অমিত শাহ। সিপিএম এর মতো একটা অপশাসন, গণহত্যা, গণধর্ষণ, অপশাসনের সরকার, তাকে প্রশংসা করে গেছেন, বলেছে কমিউনিস্টরা ভালো ছিল। অর্থাৎ যে ভোটাররা সিপিএম এর লাল পতাকা কাঁধে বয় আর বুথে গিয়ে বিজেপিকে ভোট দেয়, তাদের এখন তোয়াজ করতে হচ্ছে। বিজেপিকে 100 পার করতে দেবেন না বলছেন তিনি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসকে 50-এর নিচে নামিয়ে আনবেন বলছেন তিনি হুমায়ুন কবির কিভাবে বলছেন যে ঐক্যবদ্ধ জোট রাজনীতির মাধ্যমে এ কাণ্ড ঘটানো সম্ভব। তার মুখ থেকে শুনুন তিনি কি বলছেন। এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান। 2011-তে 34 বছরের যে পরিবর্তন এসেছিল, আবার 2026-এ মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে, আমরা কেউ বড় না কেউ ছোট না, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি, নাহলে বাংলাটা বাঁচবে না। আমি বলছি বিজেপি আসবে না, বিজেপিকে রোখার দায়িত্ব আমরা নেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। 250-এর লম্ফঝম্প অভিষেক তোমাকে বুঝাবো, 1 মণ ধানে ক কেজি চাল হয়। যে ইউপি প্রধান হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন আপনাদের শোনাবো। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কি বলছেন, ব্যাক টু ব্যাক। হুমায়ুন কবির আজকে বলেছেন যে আমরা কেউ বড় না কেউ ছোটও না, সকলকে মিলে মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করব। হুমায়ুন কবিরের কথা কোনো গুরুত্ব আমি দিই না। এখন যাদের কাছাকাছি আসতে দেখছেন, এর মঞ্চে ও যাচ্ছে, ওর হোটেলে ও যাচ্ছে, এগুলো সব পুতুল, আর এদের সুতোটা বিজেপির হাতে আছে, বিজেপির হাতে। কিছু মানুষকে ভুল বোঝাচ্ছেন, আমরা বিজেপির বিরুদ্ধেও লড়ছি, ভুল। বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষে লড়ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। আর বাংলায় বিজেপিকে রুখতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে। আর এই ধরনের মুখোশ পরা পুতুলগুলো যদি 1-2 করে ভোট পায়, যারা ভোট দেবে তারা জেনে রাখবেন এদের একটা ভোট দেওয়ার অর্থ আপনারা ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করছেন। একজন অনশন করছেন, তার অনশন মঞ্চ, আর সেই অনশন মঞ্চ থেকে নাকি এক নেতার মোবাইল চুরি হয়ে গেল। তাহলে আপনাদেরকে বলি পুরো বিষয়টা। এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরণ অনশন করছেন দেবু টুডু। আর সেই অনশন মঞ্চ থেকেই কিনা চুরি হয়ে গেল তৃণমূল নেতার মোবাইল ফোন। বর্ধমান শহরের ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল। একটা ছেলে
এসে মঞ্চে উঠে সিধু কানুর মূর্তিতে প্রণাম করে তারপর আবার নেমে চলে গেছে। নেমে যাওয়ার সময় এই বিছানার পাশে মোবাইল রাখা ছিল, সেটা নিয়ে পালিয়েছে। তখন বুঝতে পেরেছি, যখন নিয়ে পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে, বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। তারপর তাকিয়ে দেখি যে এটা ছুটছে, দিয়ে পালিয়ে চলে গেল। চেঁচামেচি করতে করতে তাকে আর ধরা যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, একটি অনশন চলছে, অনশন করছেন দেবুটুকু, আর সেই অনশন মঞ্চ থেকেই নাকি চুরি হয়ে গেল এক তৃণমূল নেতার মোবাইল ফোন। এবং তিনি কি কারণে অনশন করছেন, নাকি এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বিরোধিতা করে, কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই তার এই অনশন। ফাইল চুরি থেকে অনুপ্রেরণা পেয়ে বর্ধমানের ওই ছিচকে চোর মোবাইল চুরি করেছে। ফাইল চুরি করার জন্য যদি শাস্তি না হয়, তাহলে মোবাইল চুরি করার ব্যাপারটিও একটু মানবিকতার সঙ্গে দেখা উচিত। আমি বর্ধমান জেলা পুলিশের কাছে অনুরোধ করব যে ওই ছিচকে চোরের বিরুদ্ধে না পড়ে ফাইল চোরদের বিরুদ্ধে ভালো করে পড়ুন। আর দেবুবাবু যে অনশন করছেন, গণতান্ত্রিক পরিসরে যে কেউ যে কোনো তার নিজের মতামতকে জানানোর জন্য অনশন করতেই পারেন, এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে তার যে আপত্তি যদি থাকে, এটি খুব সুন্দর একটি প্রতিবাদের তিনি নিয়েছেন। আশা করব বেলডাঙ্গা থেকে, সন্দেশখালী থেকে, চাকুলিয়া থেকে, ফারাক্কা থেকে তিনি শিক্ষা নিয়েছেন এবং অনশনের পথ বেছে নিয়েছেন, অহিংসার পথ বেছে নিয়েছেন। তিনি সুস্থ থাকুন, এসআর নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে অনশন করুন, কিন্তু শরীর সুস্থ রাখুন। ধন্যবাদ আপনাকে। ফের রাজ্য পুলিশের রদবদল, 22 জন আইপিএস কে বদলি। বারাসাত রেঞ্জের আইজি পদে বদলি অমিত পি জগলাগি এবং ডিআইজি বর্ধমানের দায়িত্ব পেলেন তিনি। এবং যেমনটা আমরা নজর রাখছিলাম সেই দিকে, এবং এর পাশাপাশি অবশ্যই আমাদের নজর রাখতেই হবে বেলডাঙ্গার দিকে, কেননা বেলডাঙ্গার হিংসায় এনআইএ তদন্ত শুরু হতে এসপি বদল, সরিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ আমরা আবারও করবো, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রেখি, বেলডাঙ্গার হিংসায় এনআইএ তদন্ত শুরু হতে এসপি বদল, সরিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে। কুমার সানি রাজের জায়গায় ধৃতিমান সরকার, অপসারিত এসপি কে পাঠানো হলো এসএসআইবিতে। ফের রাজ্য পুলিশে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ফের রাজ্য পুলিশের রদবদল, 22 জন আইপিএস কে বদলি। বারাসাত রেঞ্জের আইজি পদে বদলি অমিত পি জবলাগি এবং ডিআইজি বর্ধমানের দায়িত্ব পেলেন অলোক রাজোরিয়া। কলকাতা পুলিশের ডিসি নর্থের দায়িত্বে এলেন দীনেশ কুমার। কলকাতা পুলিশের ডিসি সাউথের দায়িত্বে এলেন দীপক সরকার। বিধাননগরের ডিসি পদে এলেন পুষ্পা। এসএসআইবি উত্তরবঙ্গ পদে এলেন প্রদীপ কুমার যাদব। দীক্ষা রয়েছেন আমাদের প্রতিনিধি। দীক্ষা, দেখো, একদমই তাই। গতকালকে আমরা দেখেছিলাম যে ডিজি, অ্যাক্টিং ডিজির নাম ঘোষণা করা হলো, কলকাতা পুলিশের সিপি বদল করা হলো, এবং একাধিক বদলের পরে আজকে প্রায় 22 এবং 5 অর্থাৎ টোটাল মোট 27 জনকে বদল করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হলো কোমল সানি রাজ, এসপি মুর্শিদাবাদ পুলিশ ডিভিশনে, তাকে বদলি করে এসএসআইবি ওয়েস্ট বেঙ্গল করা হলো। অর্থাৎ বেলডাঙ্গার যে ঘটনা আমরা দেখেছিলাম, সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে চড়েছিল, এবং তারপরেই দেখা গেল যে এনআইএ পুরো সেই বেলডাঙ্গার ঘটনার তদন্ত করার দায়িত্ব নিল, এবং তারপরেই দেখা গেল যে মুর্শিদাবাদের যে এসপি রয়েছেন তাকে কুমার সানি রাজকে বদল করে দেওয়া হয়েছে এবং তাকে এসএসআইবি পদে পাঠানো হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ গুরুত্বপূর্ণ, কেননা বেলডাঙ্গার হিংসা এনআইএ তদন্ত শুরু হতে এসপি বদল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমাকে।